শুভেচ্ছা আমন্ত্রণ যত খেলাই সাথে আছে মাজহারুল ইসলাম। শুরুতেই শিরোনাম। সরকার ও বিসিবির সবুজ সংকেত পেলে মাঠে ফিরতে প্রস্তুত তামিম মুশফিকরা। শ্রীলঙ্কা সফর নিয়ে সিদ্ধান্ত এখনো আসেনি। শ্রীলঙ্কা সফর পিছিয়ে দেওয়ার পক্ষে সাবেক অধিনায়ক রাজিন সালে। ক্রিকেটারদের জোর দিতে বলছেন মানসিক প্রস্তুতিতে। লক্ষ্যহীন ফুটবল, কিন্তু বাফুফে নির্বাচন নিয়ে আগ্রহের কমতি নেই সংগঠকদের। 4 বছর পর পর একই ঘটনার হতাশা। এবার বিস্তারিত। শুরুতেই ক্রিকেটাররা কেমন আছেন, কিভাবে মাঠে ফেরানো যাবে খেলা, এমন বিভিন্ন বিষয় নিয়ে ক্রিকেটারদের সাথে আলোচনা সেরেছে কোয়াব। বর্তমান অবস্থায় প্রিমিয়ার লিগ অথবা শ্রীলঙ্কা সফরে যাওয়া কঠিন মানছেন সবাই। সরকার ও বিসিবি সবুজ সংকেত পেলেই কেবল মাঠে ফিরতে প্রস্তুত তামিম মুশফিকরা। অনুশীলন শুরু কিংবা শ্রীলঙ্কা সফর নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত নিতে পারেনি বিসিবি। মাঠে ক্রিকেট ফেরাতে দৃশ্যমান কোনো কাজ করা যাচ্ছে না। সংক্রমণের হার নিম্ন গতিতে না আসা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। তাই তো ক্রিকেটার সংগঠকদের দিন পার করতে হচ্ছে অনিশ্চয়তায়। সীমাবদ্ধ থাকতে হচ্ছে অনলাইন মিটিং, ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলাপ আলোচনায়। শ্রীলঙ্কা সফর ও ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে ক্রিকেটারদের মনোভাব জানতে আলোচনা সেরেছে কোয়াব। যেহেতু অনুশীলন শুরু করা যায়নি, সেজন্য শ্রীলঙ্কা সফর নিয়ে খুব একটা আশা দেখছেন না ক্রিকেটার কোয়াবের সদস্যরা। তারপরেও সরকার ও বিসিবি থেকে সিদ্ধান্ত নেওয়া হলে যেতে প্রস্তুত তামিম মুশফিকরা। আমাদেরকে দেখতে হবে যে আগে কিন্তু আমাদের খেলোয়াড় সহ ম্যাচ সংশ্লিষ্ট যারা আছেন সকলের জীবন কিন্তু বাঁচানো অত্যন্ত প্রয়োজন। সেই প্রেক্ষাপটেই কিন্তু আমাদের সিদ্ধান্ত হয়েছে যে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ব্যাপারে আমরা আরও কিছুদিন পর্যবেক্ষণ করব এবং পর্যবেক্ষণ করে পরবর্তী সময়ে আমরা আমাদের সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানাবো। ঈদের আগে প্রিমিয়ার লিগ নিয়ে আলোচনা হয়েছে অনেক। সিনিয়ররা বারবার বলেছেন ডিপিএল শুরু করার কথা। একা একা অনুশীলনের অনুমতি মিললেও প্রিমিয়ার লিগ নিয়ে কোনো কিছুই করা যাচ্ছে না। পরিস্থিতি বিবেচনায় ক্রিকেটারদেরও আক্ষেপ নেই। কিছুদিন পর ব্যবস্থা নিতে চায় কোয়াব। অনুশীলনের জন্যও কিন্তু আমরা এখন পর্যন্ত মাঠে নামতে পারছি না, যেরকম পরিবেশ, এবং মানসিকভাবেও কিন্তু আমরা আসলে এখন ওই পর্যায়ে নেই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার যেই সিদ্ধান্ত গ্রহণ করবেন সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা পরিচালিত হব। বিসিবি পর্যবেক্ষণে রেখেছে করোনা পরিস্থিতি। শ্রীলঙ্কা সফরের সিদ্ধান্ত তাড়াহুড়ো করে নেওয়া হচ্ছে না, যদিও সিরিজের খুব একটা আশা দেখছেন না কর্তারা। কেউ যেন এফেক্টেড না, সেটা নিয়ে আমাদের মেইন বিষয় আর কি। সফর নিয়ে তো এখনো কিছু বলা যাচ্ছে না, যেহেতু মনে করেন সত্য কথা বলতে কি সম্ভাবনা খুবই কম। শ্রীলঙ্কাতে জুলাই আগস্টে 3 টেস্ট খেলার কথা বাংলাদেশের। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। লকডাউনে ব্যক্তিগত উদ্যোগে ফিটনেস ঠিক রাখার কাজ চালিয়ে যাচ্ছে টাইগাররা, কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটের চাহিদা যে ভিন্ন। কঠিন সময়ে ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়ার পরামর্শ দিচ্ছেন সাবেক অধিনায়ক রাজিন সালে। শ্রীলঙ্কা সফরে যাওয়া উচিত কিনা সে বিষয়ে সাবেক অধিনায়কদের মতামত জানবো আমরা। আজ প্রতিক্রিয়া জানিয়েছেন রাজিন সালে। দুর্দান্ত ছড়ায় হয়তো মেলে ডেথ ওভারের সমীকরণ, কিন্তু বাস্তবতা নয় রূপালী পর্দার মতো নিখুঁত। এখানে থাকে না রিটেকের সুযোগ। পর্দার মহেন্দ্র সিং ধোনি, বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রয়াণ যেন আক্ষরিক অর্থেই কঠিন সময়ের প্রতিচ্ছবি। মহামারী লকডাউনে ক্রমশ বাড়ছে চাপ, বিশ্বব্যাপী বাড়ছে পারিবারিক কলহ, মানসিক অশান্তি। টানপোড়েনে মুহূর্তের ভুলে দিতে হচ্ছে চড়া মাশুল। কঠিন সময়ে লড়াইটা আরও কঠিন টাইগারদের জন্য। শ্রীলঙ্কা সফর নিয়ে অনিশ্চয়তা কাটেনি। ঘরে বসে চলছে ফিটনেস ট্রেনিং, ইম্প্রোভাইজেশনে কেউ কেউ সারছেন স্কিল পর্ব। কিন্তু মনস্তাত্ত্বিক দিকটির কি হবে? অভিজ্ঞতা থেকেই দাওয়াই দিয়েছেন সাবেক অধিনায়ক রাজিন সালে। খারাপ সময়ে সবচেয়ে বড় আশ্রয় সমর্থন আসবে পরিবারের কাছ থেকে। অবশ্যই আমরা একটা মানসিক চাপে, মানসিক একটা বিপর্যস্তর মধ্যে পড়ে আছি। এর মধ্যেও আমাদের সময় কাটাতে হবে, এর মধ্যে আমাদের সময় পাস করতে হবে। আমরা ঘরে যখন থাকবো
কোনো না কোনো অ্যাক্টিভিটিসে আমরা ব্যস্ত থাকবো, তাহলে দেখবেন আমাদের সময় অনেক অনেক পাস হয়ে যাবে। যে কোনো একটা সময় কাজে অ্যাক্টিভিটিস থাকা আমাদের খুব জরুরি। মহামারীর দাপটে যখন সিদ্ধান্তহীনতায় ভুগছে বাংলাদেশ, তখন কাজ অনেকটা গুছিয়ে নিয়েছে শ্রীলঙ্কা। 12 দিনের আবাসিক ক্যাম্প শেষে অনেকটাই প্রস্তুত স্বাগতিকেরা। ঝুঁকি না নিয়ে শ্রীলঙ্কা সফর পিছিয়ে দেওয়ার পক্ষে রাজিন সালেহ। বাংলাদেশের এই যে কোভিড-19 যে পরিস্থিতির ভয়াবহ অবস্থা, এই অবস্থার মধ্যে আসলে আমি মনে করি যে শ্রীলঙ্কা সফর, যে বাংলাদেশের যে সফরটা আছে, সেই সফরটা যদি আর কয়েকটা মাস পিছানো যায়, এতে করে আমাদের দেশের জন্য ভালো হবে। কারণ এই মানসিক একটা যে চাপ আছে, এই মানসিক চাপ নিয়ে প্র্যাকটিস করা, তারপরে খেলা, ক্রিকেট খেলা, আমার মনে হয় যে একটু টাফ হয়ে যাবে। সব মিলিয়ে সময়ের সাথে ক্রমশ কমছে শ্রীলঙ্কা সফরের সম্ভাবনা। খুব বেশি আত্মবিশ্বাসী নয় বিসিবিও, তবে চূড়ান্ত সিদ্ধান্তের আগে আরও কিছু সময় নিতে চায় বোর্ড। সপ্তাহ খানেকের মধ্যেই হয়তো চূড়ান্ত হবে লঙ্কা সফরের ভাগ্য। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। করোনার পর জুলাইতে ক্রিকেটের প্রথম সিরিজে লড়বে ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ। 3 টেস্টের সিরিজকে সামনে রেখে 1 মাস আগে থেকেই ইংল্যান্ডে ওয়েস্ট ইন্ডিজ দল কোয়ারেন্টিনে থেকে নিবিড় অনুশীলন করছে ক্যারিবীয়রা। অতীতের মতো এবারও ইংল্যান্ড মিশনে ওয়েস্ট ইন্ডিজের মূল শক্তি পেস অ্যাটাক। করোনা ঝুঁকি পায়ে ঠেলে ক্রিকেট মাঠে ফেরানোর কৃতিত্বে ধন্যবাদ পেতেই পারে ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ডের আমন্ত্রণে সে দেশে গিয়ে এখনও আইসোলেশনে জেসন হোল্ডারের দল। 1 বছর আগে নিজের মাঠে ইংলিশদের হারানোর সুখস্মৃতি আছে ক্যারিবীয় দলের। 2019 সালে 3 টেস্টের সিরিজ উইন্ডিজ দল জিতে 2-1 ব্যবধানে। সেই সিরিজ জয়ে বড় ভূমিকা পেসার কেমার রোচের। প্রথম ম্যাচ ব্রিজটাউন টেস্টে মাত্র 17 রানে 5 উইকেট শিকারে মোমেন্টাম এনে দেন রোচ। কেমার রোচ আছেন এবারের সিরিজেও। দারুণ এক মাইল ফলকের সামনে দাঁড়িয়ে জয়ের হুঙ্কার দিচ্ছেন। 200 টেস্ট উইকেট থেকে মাত্র 7 উইকেট দূরে আছেন। প্রথম ম্যাচেই সেই মাইল ফলক ছুঁয়ে ফেলার প্রত্যয় তার। বিশ্বকাপ জয়, এরপর অ্যাশেজে দুর্দান্ত পারফরম্যান্সের পর ইংল্যান্ড দলের আত্মবিশ্বাসের পারদ অনেক ওপরে। দলের পেস অ্যাটাকে আছে আর্চার, স্টোকস, ব্রড অ্যান্ডারসনের মতো তারকা। বিশেষ করে বৈচিত্র্যপূর্ণ বোলিং করা আর্চারের অন্তর্ভুক্তি পেস বিভাগের শক্তিমত্তা বাড়িয়েছে। বিশ্বকাপের পর অ্যাশেজেও দেখা গেছে আর্চার কারিশমা। বাবার জাতীয়তার সূত্রে ইংল্যান্ডের হয়ে খেললেও আর্চারের মায়ের জন্মভূমি বার্বাডোস। বারবাডিয়ান আর্চারের ক্রিকেট গ্রুমিংও বার্বাডোসে। উইন্ডিজের অনূর্ধ্ব 19 দলে খেলা আর্চার পরবর্তীতে হয়ে যান ইংল্যান্ডের সম্পদ। খেলার মাঠে মুখোমুখি হবে দুই বারবাডিয়ান, ক্যামার রোচ ও জফরা আর্চার। তবে বন্ধুত্ব নয়, আর্চারের বিপক্ষে যুদ্ধ ভাবাপন্ন মানসিকতা নিয়েই মাঠে নামার হুঁশিয়ারি রোচের। ইংল্যান্ডের বিপক্ষে টানা দ্বিতীয় টেস্ট সিরিজ জয়ের জন্য মরিয়া উইন্ডিজ দল। ইনজুরি কাটিয়ে শ্যানন গ্যাব্রিয়েলের ফেরা পেস অ্যাটাকে শক্তি বাড়িয়েছে। বল শাইনিংয়ের জন্য লালা ব্যবহার করা যাবে না, তবে অনুশীলনে বিকল্প নানা পদ্ধতিতে শাইনিংয়ের উপায় খুঁজছেন উইন্ডিজ পেসাররা। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজেই সেই চেষ্টার কার্যকারিতা দেখা যাবে। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ফুটবলের খবর, টানা চতুর্থবারের মতো বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি পদে লড়বেন কাজী সালাউদ্দিন। তৃতীয়বার সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকেই নানা সমালোচনার মুখে বর্তমান সভাপতি। তাকে নিয়ে সমালোচনা যারা করেন তারাও ফুটবলকে কতটা ভালোবাসেন সে নিয়েও আছে প্রশ্ন। চেয়ারের লড়াইয়ে পৃষ্ঠ দেশের ফুটবলের ভবিষ্যৎ। ফুটবল বাংলাদেশের মানুষের প্রাণের খেলা, কিন্তু সেই প্রাণ রং হারিয়েছে অনেক দিন। একদিকে বাফুফের অপরিকল্পিত গতি, অন্যদিকে প্রতিপক্ষের সার্বক্ষণিক সমালোচনা। এরই মাঝে আবার বেজেছে বাফুফের নির্বাচনের দামামা। খেলাটার প্রাণ থাকুক বা নাই থাকুক, নির্বাচন নিয়ে গরম ফুটবল পাড়া। 3 বারই শেষ, এমন কথা বদলে টানা চতুর্থবারের মতো বাফুফের সভাপতি হতে আগ্রহী কাজী সালাউদ্দিন। আমি বলেছি যে দিস ইজ মাই ফাইনাল টার্ম। মাঠে ফুটবল ছিল এটা ঠিক, কিন্তু সেই ফুটবল দর্শক টানতে পারেনি। র্যাঙ্কিং যেন স্থায়ীভাবে 180-র পরে চলে গেছে। এমন অবস্থায় আরও 4 বছর সুযোগ চান সালাউদ্দিন, আর আরেক পক্ষ তাকে সরাতে মরিয়া। শুরু হয়েছে কাদা ছোড়াছুরি, যেমনটা হয় প্রতি 4 বছর পর পর নির্বাচনের আগে। 2008 সালের এপ্রিলে 180 র্যাঙ্কিংয়ে থাকা বাংলাদেশ ফুটবলকে জাগাতে সব মহলের সমর্থন নিয়ে দায়িত্ব নেন কাজী সালাউদ্দিন। দ্রুত কিছু পদক্ষেপে ফলাফল হাতে নাতে 2009-এর ডিসেম্বরে 31 ধাপ উন্নতিতে র্যাঙ্কিংয়ে 149। 2012 সালে দ্বিতীয় ধাপে সভাপতি হওয়ার পর থেকে খেই হারানো শুরু। র্যাঙ্কিংয়ে 152 থাকলেও বছর শেষ হতে না হতেই সেটা গিয়ে দাঁড়ায় 168। এরপর আর উন্নতির মুখ দেখা হয়নি, যা এখন 187 নম্বরে।
কাজী সালাউদ্দিনকে চ্যালেঞ্জ জানিয়েও পরে সরে গেছেন তরফদার রুহুল আমিন। 2020-এর যে ফুটবল ফেডারেশন নির্বাচন আসতেছে সেই নির্বাচনে আপাতত আমি সভাপতি পদে যেটা আমি ঘোষণা দিয়েছিলাম সেখান থেকে আমি আমার নাম প্রত্যাহার করে নিচ্ছি আপাতত। বর্তমান কমিটির সহসভাপতি বাদল রায় কতটা চ্যালেঞ্জ ছুটতে পারবেন সালাউদ্দিনকে সেটা বড় এক প্রশ্ন। তবে এরই মাঝে কাউন্সিলর ডেলিগেটদের অর্থ আদান প্রদানের অভিযোগ পাল্টা অভিযোগ তৈরি করেছে নোংরা অবস্থা। ফুটবল অবস্থান হারালেও নির্বাচন নিয়ে কেন এত আগ্রহ সবার? দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ফেডারেশন, আবার এই ফেডারেশনের দিকে সরকারেরও নজর থাকে অনেক বেশি, তারপর তো ফিফা আছেই। এই সবগুলো প্রেক্ষাপটে দাঁড়িয়ে যখন আমাদের এই ফুটবল ফেডারেশনটা অনেকখানি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবং অনেকখানি লোভনীয় অনেকের কাছে এই এক্সকোতে থাকাটা। কোনো পক্ষই কি ফুটবলের উন্নয়নের কথা ভাবছে নাকি শুধু চেয়ারেই চোখ সবার? আগে কি হয়েছে, ভবিষ্যতে কি করা যেতে পারে, এই দুই মতের কারণেই ফুটবল ফেডারেশনে আসার জন্য সবাই পরিমরি করে এবং মরিয়া হয়ে ওঠে। চূড়ান্ত হতাশার মাঝেও লুকিয়ে থাকে আশা, সেইটুকুই এখন ভরসা। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জয় দিয়ে করোনা পরবর্তী লা লিগা মিশন শুরু করলো রিয়াল মাদ্রিদ। এবারকে 3-1 গোলে হারিয়েছে লস ব্লাঙ্কোসরা। ঘরে মাঠে শুরু থেকে আক্রমণাত্মক ছিল রিয়াল। মাত্র 4 মিনিটে দলকে এগিয়ে দেন জার্মান তারকা টনি ক্রুজ। ইনজুরি কাটিয়ে দীর্ঘদিন পর দলে ফেরা হ্যাজার্ড এই ম্যাচে ছিল দুর্দান্ত। তার অ্যাসিস্টে দ্বিতীয় গোলটি করেন সার্জিও রামোস। বিরতির আগেই 3 নম্বর গোলটি পায় রিয়াল মাদ্রিদ। হ্যাজার্ডের জোরালো শট থেকে বল পেয়ে জালে বল জড়ান মার্সেলো। দ্বিতীয়ার্ধে গোল তো দিতেই পারেনি লস ব্লাঙ্কোসরা, উল্টো একটি গোল হজম করে। এদিকে আরেক ম্যাচে বিলবাওয়ের সাথে 1-1 গোলে ড্র করেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। পরিস্থিতি ফুটবলকে বদলে দিয়েছে অনেক, আমাদেরকে মানিয়ে নিতে হবে। শুরুটা ভালো করলেও ম্যাচের দ্বিতীয়ার্ধে ভালো খেলতে পারিনি। শারীরিকভাবে দল ভালো অবস্থায় আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো পূর্ণ 3 পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছি আমরা। যে 10টা ম্যাচ বাকি আছে এভাবেই খেলতে চাই। ঘরের ছেলেকে ফেরাতে চায় ম্যানচেস্টার সিটি। ডর্টমুন্ড থেকে নিয়ে আসতে চান বর্তমান সময়ের আলোচিত তারকা জর্ডান স্যানচোকে। ম্যানইউ পিএসজিও চায় এই তারকাকে। শুধু স্যানচোই নয়, জার্মান দল থেকে নিতে চায় আশরাফ হাকিমিকে। ইংলিশ জায়ান্ট চেলসি দলবদলে বাজারে বড় প্রভাব ফেলতে চায়। বিভিন্ন পজিশনে 6 ফুটবলার কিনতে চান কোচ ল্যাম্পার্ড। আরেক উদীয়মান তারকা হাল্যান্ডকে কিনতে চায় পিএসজি। মিলান থেকে নিয়ে আসতে চায় ডিফেন্ডার হার্নান্দেসকে। আর ফ্রেঞ্চ চ্যাম্পিয়নদের সাথে চুক্তি শেষ হওয়ার পথে থাকা ব্রাজিলিয়ান তারকা থিয়াগো সিলভার দিকে নজর টটেনহ্যাম কোচ মরিনিওর। করোনার সময় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ হলেও এরই মধ্যে বাস্কেটবল, ফুটবল সহ নানান খেলাধুলা শুরু হয়ে গেছে যুক্তরাষ্ট্রে। আমেরিকার ঐতিহ্যবাহী খেলা বুল রাইডিং হয়েছে লস ভেগাসে। তবে রোমাঞ্চকর আয়োজনে দর্শক সংখ্যা ছিল সীমিত। ষাঁড়ের লড়াই বাংলাদেশে বহুল প্রচলিত, তবে গ্রামগঞ্জের মোড়ক থেকে এটি শহুরে হতে পারেনি কখনো। আবার শুধু এই অঞ্চলে নয়, বিশ্বব্যাপী এই ক্রীড়া আসরের জনপ্রিয়তা আছে। বার্সেলোনার তো খ্যাতি আছে বুল ফাইটিং উৎসবের জন্য। উন্মত্ত ষাঁড় দৌড়ে চলেছে লাল কাপড় বাঁধা মানুষের পেছনে, আর সমানে ছুটছে হাজার হাজার মানুষ। এ যেন জীবনকে নিংড়ে নিয়ে উপভোগ করা এক ক্রীড়া উৎসব। তবে ষাঁড়কে ঘিরে আরও একটি খেলা প্রচলিত আছে বিশ্বজুড়ে, সেটি হলো বুল রাইডিং। এই খেলাটির জনপ্রিয়তা মূলত আমেরিকা ও ল্যাটিন আমেরিকার দেশগুলোতে। ইউরোপ ও অস্ট্রেলিয়াতেও বুল রাইডিংয়ের প্রতিযোগিতা হয়। খেলার নিয়মটি হলো এক হাতে খ্যাপাটে ষাঁড়ের লাগাম ধরে রাখতে হবে, আর অন্য হাতটি রাখতে হবে ফাঁকা। ষাঁড়ের গায়ে এমনকি নিজের শরীরে ফাঁকা হাতে স্পর্শ করলেই ফেল। এভাবে অন্তত 8 সেকেন্ড উন্মত্ত ষাঁড়ে শোয়ার হয়ে বসে থাকতে পারলেই মিলবে পয়েন্ট। আমেরিকায় একটি প্রবাদ প্রচলিত আছে, খেলাধুলার সবচেয়ে বিপজ্জনক 8 সেকেন্ডে রয়েছে মৃত্যু ঝুঁকি। এবছরের জানুয়ারিতে বুল রাইডিংয়ে মারা যান আমেরিকান কাউবয় চেজ বিশপ। বুল রাইডিংয়ের প্রতি প্রচণ্ড ঝোঁক ছিল চেজের। বুল রাইডিং থেকে চেজকে সরানোর কোনো উপায় ছিল না। ও খুব ভালোবাসত খেলাটিকে। সবাইকে বলতো ষাঁড়ের উপর থেকে পড়েই তার মৃত্যু হবে। করোনা থাবায় মৃত্যুর মাসেই বুল রাইডিং প্রতিযোগিতা কাউটাউন কলিসিয়াম চ্যাম্পিয়নশিপ জেতেন চেজ বিশপ।
তিনি মিক্সড মার্শাল আর্টেও পারদর্শী ছিলেন। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল যত খেলার আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আর বিস্তারিত জানতে চোখ রাখুন ইউটিউব, ফেসবুক, টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।